ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? সোনিয়া আপা বলছেন বোধহয়। আচ্ছা, আমরা একটা ক্লাসে ছিলাম, অষ্টম ব্যাচের যে পরীক্ষা চলতেছে আমাদের, সেই পরীক্ষার গ্রুপ স্টাডিতে ছিলাম। তো জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ আপা, আছি ভালো। আপা তাহলে আজকে দেখেন আমরা সাংগঠনিক আচরণ পড়বো। আমি আপনাদের আগেই জানাই দিছি কিন্তু আজকে দুপুরের দিকে যে আমাদের সাবজেক্ট আজকে সাংগঠনিক আচরণ। আমরা যেহেতু হ্যাঁ, অবশ্যই। সংখ্যান পড়ছি প্রথমে, এই জন্য চিন্তা করলাম যে তার পিছন দিক থেকে আমরা দিকে, অর্থাৎ সাংগঠনিক প্রথম অধ্যায়টা শেষ করে এরপরে আমরা 1203 এর অর্থাৎ বিজনেস কমিউনিকেশন, তারপরে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারপরে সর্বশেষ আমরা ম্যানেজমেন্ট মৌলিক ব্যবস্থাপনার অধ্যায় পড়বো। এভাবে 5টা সাবজেক্ট অধ্যায় শেষ করার পর আমরা আবার পরিসংখ্যান দ্বিতীয় অধ্যায় চলে আসবো। এর মধ্যে পরিসংখ্যানের আপডেট ওটা করার পরে আবার হয়তো দ্বিতীয় অধ্যায় না পড়ে প্রথম অধ্যায়ের কিছু অঙ্ক করবো, ঠিক আছে? এরপরে আবার যাবো, প্রথম অধ্যায় ভাইয়া, অঙ্ক এক দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। জি, আপনি বলেন। মানে এই এক অধ্যায় শেষ হয়ে গেলে মানে হয়তো 4 দিন চলে যাচ্ছে, মানে প্রত্যেকটা সাবজেক্ট একদিন পর পর আপনার করতে হলে পরীক্ষা এখনো খালি 10 ব্যাচের পরীক্ষা এখনো আছে, মিনিমাম কতদিন বলেন? 6 মাস? দশম আপনি তো, মানে হ্যাঁ, আমি 10 ব্যাচের পরীক্ষা পরীক্ষা যদি মিনিমাম 3-4 মাস পরেও হয়, 2 মাস ধরে নিলাম, তারপরও সময় পাবেন এবং অধ্যায় করে 2 শেষ হয়ে যাবে। আরেকটা জিনিস, 10ম ব্যাচের ক্লাস কিন্তু শেষ, কিন্তু প্রথম ব্যাচের, বুঝতে পেরেছেন? আমি ভাইয়া, পাচ্ছি ক্লাসটা একটু ভালো করে করলে আমাদের জন্য ভালো হতো। দশম ব্যাচের। পরিসংখ্যান। জি জি জি। বুঝতে পারছি, শোন, 10ম ব্যাচের ক্লাস তো একবার শেষ হয়েছে, এখন 11তম ভাই বোন আসছে না। মূলত ওনাদের জন্য ক্লাসগুলো, আপনাদের সমস্ত বই কিন্তু একবার শেষ, বুঝতে পারছেন? জি, তারপরে এখন আসলে যেভাবে করাচ্ছি, আমি মনে করি 10ম ব্যাচের পরীক্ষার আগে আমরা মিনিমাম 5টা করে অধ্যায় শেষ করে ফেলবো। আপনারা একটু থাকেন, আমার পরীক্ষা আচ্ছা। চলতেছে বিধায় হয়তো আমি একটু স্লোলি পড়াচ্ছি। পরীক্ষা শেষ হয়ে গেলে আরো হয়তো আপনাদের 30 মিনিট জায়গায় 40 মিনিট দিলাম, তাতে দেখা যাচ্ছে খুব দ্রুত বই শেষ হয়ে যাবে। মাঝে পরিসংখ্যানে কিন্তু 2টা ক্লাস আমরা অল্প 15 মিনিট করে পড়ছি, এই জন্য আমাদের ক্লাসগুলো একটু বেশি সময় লাগছে, ঠিক আছে? তো আশা করি 10ম ব্যাচের ভাই বোনদেরও বই শেষ হবে, এবং যদি দেখা যায় যে পরীক্ষার শিডিউল দিয়ে দিছে, তাহলে আমি আপনাদের জন্য পরিসংখ্যানের স্পেশাল ক্লাস নিব 10ম ব্যাচের জন্য, ঠিক আছে? একটানা পরিসংখ্যান শেষ করাই দিব, টেনশন করবেন না। ওকে ওকে, থ্যাংক কিন্তু ইউ ভাইয়া। আপাতত চলুক। হ্যাঁ, আপনার এই বিষয়গুলো কিন্তু ধারাবাহিকভাবে, যেভাবে আমি আস্তে আস্তে পড়বো, সেভাবে যদি আপনি আমার সাথে থাকেন, তাহলে আপনার এই প্রশ্নগুলো কিন্তু রিভাইজ হয়ে যাচ্ছে প্রতিদিন। হয়তো বই ধরতেন নাই, সাংগঠনিক আচরণ পড়তেন না, কিন্তু আজকে ক্লাস করাচ্ছি, এই জন্য হয়তো আপনার পড়া হবে। তো টোটাল এখানে দেখেন অধ্যায় আছে 10টা। যদি 10টা অধ্যায় থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয় না। আমাকে অনেকে পরীক্ষার আগের দিনে, যেমন আজকে আমরা যে গ্রুপ ব্যবস্থাপক অর্থনীতি বা ম্যানেজারাল ইকোনমিক্স যেটা ধরলাম, 3 দিন চলে গেছে, পড়ি নাই। 3 দিন ধরেই কিন্তু আমাকে সবাই মেসেজ দিচ্ছে যে ভাই অধ্যায় আছে 12টা, কোনটা কোনটা পড়বো। তা আমি একটা সিদ্ধান্ত দিছি, ওই সিদ্ধান্ত অনেকে ফলো করেন। তা এখানে আমি আপনাদের সুবিধার্থে 10ম ব্যাচের ভাই বোনদের জন্য তাদের যে সাজেশন বইটা আছে ওখানেই আমি সিদ্ধান্তটা দিয়ে দিচ্ছি, মানে আমাকে পরীক্ষার আগে ফোন দিতে হবে না, অথবা আপনার দুশ্চিন্তায় করতে হবে না। এই 10টার মধ্যে আমি চিহ্নিত করছি ট্রিপল স্টার। 10ম ব্যাচের জন্য ট্রিপল স্টার কোনগুলো অধ্যায়, ডাবল স্টার কোনটা, ওয়ান স্টার কোনটা, অর্থাৎ আপনি একবারে বাদ দিবেন। অথবা আপনি কোন 5টা পড়লেই, অনেকেই বলে যে ভাই 6টা অধ্যায় দেন, বেশি তো পড়তে পারবো না, 6টা দেন। পরীক্ষার আগের দিন বই ধরে জীবনে কোনোদিন পড়েন নাই, প্রস্তুতি নেবেন 2 দিন আগে ধরছেন, কিভাবে আপনি সবগুলো পড়বেন? তাহলে আপনাকে আমি বলবো, আমি নিজে কিন্তু 5টা 6টা 7টা সর্বোচ্চ, এর বেশি পড়ি না। ক্লাস করানোর জন্য হয়তো সবই পড়া লাগে, ঠিক আছে? তা আমি দেখেন, মনে করেন এখান থেকে কোন 6টা বা কোন 5টা 10ম ব্যাচের ভাই বোনরা পড়বেন সেটা সাজেশন বইতে লেখা আছে, ঠিক আছে? আর 10ম ব্যাচের সাথে সাজেশন বই, এই 11তম ব্যাচের নোটের তেমন কোনো পার্থক্য নাই। আপনারা এই নিয়ে চিন্তা করবেন না যে ভাই একটু পার্থক্য পাচ্ছি, বা এটা একটু ছোট পাচ্ছি, এই পাচ্ছি সেই পাচ্ছি। এটা সংস্করণ তো, এটা একটা চলমান কাজ, ঠিক আছে? এই জন্য 10ম ব্যাচের যারা নোট নিছেন তাদের সাথে এই নোট পুরোপুরি মিলবে, কিন্তু 11তম ব্যাচের নোটটা একটু আপডেটেড। এখানে এই যে অষ্টম ব্যাচ, এই যে নবম ব্যাচের যে পরীক্ষাটা হচ্ছে এখন,
এই পরীক্ষায় যদি এমন কোনো প্রশ্ন থেকে থাকে যে প্রশ্নটা কখনোই আমার ধারণার মধ্যে ছিল না, কখনো কোনো বছর আসে নাই বা আমার নোটে নাই, হয়তো শুধুমাত্র সেই প্রশ্নটার আপডেট এখানে আসবে 11তম ব্যাচের বইতে। ঠিক আছে? অথবা কোনো প্রশ্ন এই যে পড়াতে গিয়ে যদি মনে হয় যে প্রশ্নটা একটু ভালো করা দরকার ছিল বা আহ, খুব বেশি ছোট হয়ে গেছে বা খুব বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ, 11তম ব্যাচে এটা করা হয়েছে যে অনেক মানে পয়েন্টস গুলো যদি একটু মোটা মোটা হয় প্যারাগ্রাফ গুলো, সেটাকে একটু ছোট করা হয়েছে। ঠিক আছে, চাপানো হয়েছে মোটামুটি। ব্যাপক কাজ করতেছি 11তম ব্যাচের জন্য, কিন্তু মানে প্রশ্ন যে বেশি ঢুকাচ্ছি সেটা ভাববেন না। যে প্রশ্নগুলো আপনাদের আসছিল নবম ব্যাচে বা দশম ব্যাচের যে নোট যেটা ছিল সেইটাই আপনারা জানেন যে সাজেশনের থেকে তো হুবহু অনেক কমন পড়ছে বা বাইরের থেকে হচ্ছে না, এই জন্য আপডেটও কিন্তু হবে না। জাস্ট প্রশ্নটার উত্তরটাকে হয়তো আমি একটু ছোট করতেছি বা ছোটটাকে একটু বড় করতেছি, এটা হইতে পারে। ঠিক আছে, এই আর কি। তো আমরা এখানে কয়টা অধ্যায় পড়বো? প্রথম অধ্যায়টা আমরা সবসময় পড়বো। তারপরে কোন কোন অধ্যায় সেগুলো দশম ব্যাচের সাজেশন দেখেই আমরা সেই অধ্যায়গুলো সিলেক্ট করে ফেলবো প্রয়োজনে। তাতে দশম ব্যাচের ভাই বোনদের উপকার হলো, পাশাপাশি 11তম ব্যাচের ভাই বোন যারা আছে তাদের উপকার হলো। কারণ দশম ব্যাচের ভাই বোনরা যে অধ্যায়গুলো পড়বেন ওটা 11তম ব্যাচের জন্য কিন্তু অধ্যায়গুলো কিন্তু উপযুক্ত। ভিতরে ট্রিপল স্টার ডাবল স্টার প্রশ্নগুলো হয়তো চেঞ্জ হবে। ঠিক আছে, এই দেখেন প্রথম অধ্যায়। আমরা প্রথমে যে প্রশ্নটা পড়বো সংগঠন কি, তারপরে পড়বো সংগঠনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। সংগঠন কি, দেখেন এই সংজ্ঞাটা আসলে আপনি সংগঠনকে কিভাবে ব্যাখ্যা করবেন এই জিনিসটা কিন্তু একই জিনিস। কাকে বলে আর সংগঠনকে আপনি কিভাবে বোঝাবেন, এই দুটা জিনিস কিন্তু একই জিনিস। যদি সংগঠনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসে, তাহলে অবলিক দিছি কিন্তু দেখেন, তাহলে আপনি এই প্যারাগ্রাফটাই দিবেন। যদি সংগঠন কি শুধু সংগঠনের সংজ্ঞা আসে, তাহলে আপনি 3 মার্কের জন্য এই প্যারাগ্রাফটাই দিবেন। একটু পড়াইলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা সহজ। এখানে জাস্ট একজন পণ্ডিতের সংজ্ঞা আছে, আর এখানে কিছু মৌলিক কথাবার্তা আছে, আর এখানে সংগঠনের একটা চূড়ান্ত সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আমরা একটু বড় করে যদি পড়ি, আর এই কথাটা যখন আপনি 3টা প্যারাগ্রাফ একটু ব্যাখ্যা করে লিখবেন, তখন কিন্তু এই সংগঠনের সংজ্ঞাটাই সংগঠন কিভাবে ব্যাখ্যা করবেন সেই প্রশ্নের উত্তর। পাশাপাশি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য যেটা, সেটা হলো দ্বিতীয় অংশ। আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য চলে যাব। এটা হলো প্রথম প্রশ্ন। তাহলে সংগঠনের সংজ্ঞাটা পড়ি, দেখেন। সংগঠন বলতে মানুষের যে কোনো ঐক্যবদ্ধ কর্মপ্রয়াসকে বোঝায়। এই যে একটা কমন বাক্য, আপনি প্রথমেই দিতে ভাইয়া পারেন এটা। উত্তরগুলো দেখান। দেখাচ্ছি তো। ও এটা তো আপনার প্রথম ওই সাজেশনের পেজটা আসতেছে, এমবিএ বাংলা প্রোগ্রাম, ওইটাই আসতেছে উত্তরটা। ওটা ওদের নেটওয়ার্কের কারণে আপডেট হচ্ছে না আপনার, বুঝছেন? বাকিরা বোধহয় দেখতে পাচ্ছেন। আমি উত্তরে আছি, আমি এবং কলম দিয়ে মার্ক করতেছি। একটু আপনি দেখেন যে বোধহয় আসবে আপনার স্ক্রিন আবার কিছু সময়ের মধ্যে। ঠিক আছে, অনেকে নেটওয়ার্কের কারণে এরকম হতে পারে। দেখেন, দেখা যায় ভাই, দেখা যায়। দেখা যায় না? আচ্ছা দেখেন, হ্যাঁ দেখা সংগঠন যায়। বলতে মানুষের যে কোনো ঐক্যবদ্ধ জি কর্মপ্রয়াসকে জি সমাজ সমাজ বিজ্ঞানীরা বিভিন্নভাবে সংগঠনকে সংজ্ঞায়িত করেছেন। কেন এই প্রশ্নটা আমি ছোট করে করি নাই, কারণ এখানে সংগঠনকে কিভাবে ব্যাখ্যা করবেন এইভাবে প্রশ্নটা আসে। তখন আপনি কি ছোট্ট একটা প্যারাগ্রাফ দিবেন? বলছে তো কিভাবে ব্যাখ্যা করবেন। এই জন্য কিন্তু এটাকে ছোট করা সম্ভব হয় নাই, এটাই ছোট। যদি আপনি শুধু সংগঠন আসে, তাহলে আপনি চাইলে এই মাঝের এই বিজ্ঞানীর সংখ্যাটা দিয়ে দিলে 3-3 পেয়ে যাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? ব্যাখ্যা করতে বললে তো আপনি শুধু এই সংখ্যাটা দিলে হবে না। সংগঠন বলতে মানুষের যে কোনো ঐক্যবদ্ধ কর্ম প্রয়াসকে বোঝায়। সমাজ বিজ্ঞানীরা বিভিন্নভাবে সংগঠনকে সংজ্ঞায়িত করেছেন। কেউ সংগঠনকে একটি সামাজিক বা সোশ্যাল ইউনিট, আবার কেউ কেউ একে সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম হিসেবে অভিহিত করেছেন। তাহলে আপনি যদি সংক্ষেপ করতে চান তাহলে একটু বাদ দেন। আমি আবার পড়ি। সংগঠন বলতে মানুষের যে কোনো ঐক্যবদ্ধ কর্মপ্রয়াসকে বোঝায়। সমাজ বিজ্ঞানীরা বিভিন্নভাবে সংগঠনকে সংজ্ঞায়িত করেছেন। কেউ কেউ সংগঠনকে সোশ্যাল ইউনিট, কেউ কেউ সোশ্যাল সিস্টেম। বাক্য কয়টা আছে এখানে? 3টা। সংগঠন বলতে মানুষের যে কোনো ঐক্যবদ্ধ কর্মপ্রয়াসকে বোঝায়। সমাজ বিজ্ঞানীরা একে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। কেউ কেউ সোশ্যাল ইউনিট, কেউ কেউ সোশ্যাল সিস্টেম বলেছেন। জাস্ট 3টা বাক্য। এই 3টা বাক্য যদি ধ্যান করে পড়েন, গভীরভাবে পড়েন, তাহলে এটা মনে না থেকে পারবে না। এটা হয়ে গেল 3টা বাক্য শেষ। এরপরে আপনি চলে যাবেন
প্রখ্যাত সমাজবিজ্ঞানী টেলকট পার্সন্স নিমগ্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যদি ইংরেজি সংজ্ঞাটা মুখস্থ করতে পারেন তাহলে ইংরেজিটা দিয়ে দিবেন, তাহলে ঝামেলা শেষ। Social units of human groupings deliberately constructed and reconstructed to seek a specific goals. Talcott Parsons এতটুক দিয়ে উনি সংজ্ঞায়িত করেছেন, দিয়ে এতটুক দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আটকাই দিয়ে টেলকট পার্সন লিখছেন, বলছেন এটা দিয়ে দিলে আপনার সময় না থাকলে 3-3 পাচ্ছেন যদি ব্যাখ্যা করতে না বলে। ক্লিয়ার? অনেকে এই সংখ্যাটা মনে রাখতে পারবেন না, ইনভার্টেড কমার মধ্যে আর বাংলা বাক্যটাও আপনি সুন্দর করে দিতে পারবেন না, মনে থাকবে না। এই জন্যই কিন্তু বেশি কথা প্রয়োজন আসে। প্রামাণ্য সংজ্ঞা দিলে কিন্তু আর তেমন কোনো কথা লাগে না। একটা দুইটা বাক্য হয়তো উপরে দিলেন, এক নিচে একটা দিলেন, মাঝে প্রামাণ্য সংজ্ঞা দিয়ে দিলেন। ঠিক আছে? আচ্ছা দেখেন, সংগঠনকে এর অভিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যে কোনো ঐক্যবদ্ধ মানবীয় প্রচেষ্টা বা প্রয়াস হিসেবে অভিহিত করা যায়। সংগঠনকে মানুষের অভিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যে কোনো ঐক্যবদ্ধ মানবীয় প্রয়াস বা প্রচেষ্টা হিসেবে অভিহিত করা যায়। এখানে একটু দেখেন, এই যে স্পেস হয়ে গেছে, এটা একটু উপরে আসবে, কারেকশন করে দেব। সংগঠনের আচরণে প্রভাব বিস্তার করে, সংগঠনের ধরন অনুযায়ী মানুষের আচরণে পরিবর্তন আসে। এই কথাগুলো আপনি মুখস্থ করবেন না, মুখস্থ করবেন কোনটা? মাঝের সংখ্যাটা, উপরের 3টা বাক্য। ক্লিয়ার? যদি সংগঠনকে কিভাবে ব্যাখ্যা করবেন প্রশ্নটাও আসে, তাহলে আপনি উপরের 3টা বাক্য দেওয়ার পরে প্রখ্যাত সমাজবিজ্ঞানী টেলকট পার্সনের কথাটা হয় বাংলায় কি আছে একটু পড়ে শোনাই। সংগঠন হলো একটি সামাজিক একক যা সুনির্দিষ্ট লক্ষণের নিমিত্তে ইচ্ছাকৃতভাবে গঠিত ও পুনর্গঠিত হয়। কনস্ট্রাক্টেড এন্ড রিকনস্ট্রাক্টেড, গঠিত পুনর্গঠিত হয় ইচ্ছাকৃতভাবে, এটা দিলে হবে। তারপরে আপনি এইটা বানাই লিখবেন, এইটুকু। ঠিক আছে? কয়েকবার করে বানাই লিখবেন, দেখছেন? 3 মার্কস আসলে কিন্তু শেষ। ক্লিয়ার না? এবার আমরা আনুষ্ঠানিক সংগঠনের পার্থক্যটা পড়ি। পার্থক্য আপনি চাইলে সংজ্ঞা দিবেন। আনুষ্ঠানিক সংগঠনের সংজ্ঞাটা কি? পূর্ব নির্ধারিত কাঠামো এবং নিয়ম অনুসারে পরিচালিত সংগঠন। আনুষ্ঠানিক সংগঠন যেমন একটা ব্যাংক বা একটা স্কুল বা একটা ফুটবল ক্লাব, এটা কিন্তু কিছু রুলস আছে। কিন্তু যদি এরকম হয় যে কোনো নিয়ম নাই, নীতি নাই, সদস্য অন্তর্ভুক্তি নাই, কোনো ফর্ম নাই, যোগ্যতা নাই, শর্ত নাই, তাহলে সেটা হলো অনানুষ্ঠানিক সংগঠন। তাহলে আনুষ্ঠানিক সংগঠনের সংজ্ঞাটা কি দিবেন? পূর্ব নির্ধারিত কাঠামো নিয়ম অনুসারে প্রচলিত সংগঠনকে আনুষ্ঠানিক সংগঠন বলে। অনানুষ্ঠানিক সংগঠন হলো সামাজিক এবং সাংস্কৃতিক আচারের ভিত্তিতে গঠিত সংগঠন। সংজ্ঞা আমরা সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে এখানে? আচ্ছা, তাহলে সংজ্ঞাটা ক্লিয়ার? এখন একটা জিনিস বলে রাখি, বইতে অনেক সময় ছকে সংজ্ঞা থাকে না, ছকে পার্থক্য থাকে না। আপনারা সব পার্থক্য ছকে বানাবেন, ছকে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আমি সব পার্থক্য ছকে দিছি এই পর্যন্ত, যত পরীক্ষা দিচ্ছি দেব, কারণ ছকে দিলে তাড়াতাড়ি লেখা যায়, আর ছক ছাড়া লিখলে ওটা কিন্তু অনেক সময় লাগে। আর একটা জিনিস করবেন, ছকের বিষয়ের পার্থক্য বা পার্থক্যের দিক, এই কথাগুলো লিখবেন। ঠিক আছে? তাহলে স্যার এটা দেখে বুঝতে পারবে, পাশাপাশি আপনি দেখেও কি লিখতেছেন সেটা বুঝতে পারবেন। প্রথম হলো সংজ্ঞা। 2 নম্বর হলো উদ্দেশ্য। নির্দিষ্ট লক্ষ্য অর্জন, যেমন প্রশাসনিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে। আনুষ্ঠানিক সংগঠনটা কিসের জন্য হয় বলেন তো? নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য, প্রশাসনিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে। আর অনানুষ্ঠানিক সংগঠন কি? ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান সংরক্ষণ এবং বাস্তবায়নের জন্য। ঠিক আছে? সবাই মিলে বন্ধুরা প্রতিদিন আড্ডা দেন, সবাই আসিস, হ্যাঁ প্রতিদিন এখানে আসবি। তো মোটামুটি আপনারা সবাই প্রতি শুক্রবার আসেন, এটা কিন্তু একটা অনানুষ্ঠানিক সংগঠন হয়েছে, কোনো রুলস নাই। যে কোনো কেউ আসলে, তুমি এসো, আমরা সবাই আসি, তুমিও এসো, তার মানে সেও সদস্য হয়ে গেল, কোনো অন্তর্ভুক্তিমূলক ফর্ম নাই, কোনো রুলস নাই। ঠিক আছে? তাহলে এটা হলো অনানুষ্ঠানিক সংগঠনের উদ্দেশ্য কি? ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান সংরক্ষণ, বাস্তবায়ন। আর এটার উদ্দেশ্য হলো প্রশাসনিক বা বাণিজ্যিক উদ্দেশ্য। তাহলে সংজ্ঞা, উদ্দেশ্য ক্লিয়ার? দুটো জিনিস। 3 নম্বরে আছে গঠন প্রণালী। পূর্ব নির্ধারিত নিয়ম, নীতি, আইনের ভিত্তিতে গঠিত। একটা সংগঠন রেজিস্ট্রেশন করা হয় না তখন কি? নির্দিষ্ট কিছু আইনের ভিত্তিতে, অথবা বিভিন্ন সংগঠনের সংজ্ঞা আছে না সরকারের আইনে, সেই সংজ্ঞার ভিত্তিতে আপনি বলবেন যে আমার সংগঠন এরকম, সামাজিক সংগঠন, দাতব্য সংগঠন। হ্যাঁ, তাহলে পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী চলবে, নীতি অনুযায়ী চলবে, অথবা আইনের ভিত্তিতে নির্ধারিত হবে, গঠিত হবে। একটা কোম্পানি মানে কি? একটা জীবন্ত সত্তা, একটা আইন। ঠিক আছে? আচ্ছা, আর এই পাশে কি আছে? অনানুষ্ঠানিক সংগঠন হলো প্রথাগত এবং রীতিনীতি, প্রথা। আপনাদের সমাজে একটা প্রথা আছে, সেই প্রথা অনুযায়ী একটা কাজ করতেছেন, তাহলে সেটাই হলো আনুষ্ঠানিক সংগঠনের গঠন প্রণালী। প্রথাটা চলে আসছে দীর্ঘদিন ধরে, কোনো আইনে নাই, তাই মানতেছেন, হয়তো কেউ মানে না এখন, ঠিক আছে, বা পরবর্তী জেনারেশন মানবে না। তাহলে এখানে গঠন প্রণালীর ক্ষেত্রে আপনি কি লিখবেন? ক্লিয়ার? উদাহরণ দিবেন, সরকার, বিদ্যালয়, ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠান, বিয়ে, ধর্মীয়, সামাজিক উৎসব। ক্লিয়ার? এবার তাহলে কি কি পাইলেন? আমি আবার পড়াই, শুধু পড়াই যাবো না, আপনাদের সাথে 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 মুখস্থ হয়ে যায়, ক্লাসগুলো সেরকম ভাবে হবে ইনশাআল্লাহ। এখানে দিবেন সংজ্ঞা, উদ্দেশ্য, গঠন প্রণালী, উদাহরণ,
চারটা জিনিস: সংজ্ঞা, গঠন, সংজ্ঞার পরে গঠন, গঠনের পরে কি উদ্দেশ্যে এটা হবে, উদ্দেশ্য, তারপরে উদাহরণ। প্রথমে কি বলেন তো? সংজ্ঞা, গঠন, উদ্দেশ্য, উদাহরণ। ক্লিয়ার? এরপরে নিয়ন্ত্রণ ব্যবস্থা, লিখিত আইন এবং বিধিনিষেধ দ্বারা নিয়ন্ত্রিত। আনুষ্ঠানিক সংগঠনগুলো মনে করেন একটা ব্যাংক, একটা ব্যাংকের শাখা, একটা স্কুল, নির্দিষ্ট আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। আর এখানে সামাজিক রীতিনীতি প্রথা নিয়ন্ত্রিত হয়। এখানে ম্যানেজমেন্ট আছে, হ্যাঁ, হেড আছে। আর এখানে কি? কিছু নাই। সামাজিক রীতিনীতি প্রথা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সদস্যতার ধরন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সদস্য অন্তর্ভুক্ত হয়। যেমন একটা আনুষ্ঠানিক সংগঠন বলেন, যে কোনো একটা আনুষ্ঠানিক সংগঠনে, মনে করেন একটা ফুটবল ক্লাব, সেটা যদি আনুষ্ঠানিক নিয়ম নীতি দ্বারা, সেখানে গেলেই কি আপনাকে নিবে? একটা সদস্য ফর্ম আছে, 200 টাকা দিয়ে তারপর ঢুকো, ঠিক না? তাহলে এটা কি? সদস্যতার ধরন। সাধারণত ঐতিহ্যগতভাবে সম্প্রদায়ের ভিতরে অন্তর্ভুক্ত হয়। যেমন সবাই মুসলিম, ঠিক আছে, তাহলে সবাই মসজিদে আসো, যে কোনো কেউ বাধা দিব না। সবাই হিন্দু, আসো মন্দিরে, ঠিক আছে। তাহলে এটা হলো ঐতিহ্যগত বা সম্প্রদায়ের ভিত্তিতে সদস্য অন্তর্ভুক্ত হচ্ছে এখানে। স্থিতিশীলতার ক্ষেত্রে আমরা কি লিখবো? সাধারণত দীর্ঘমেয়াদী এবং দীর্ঘস্থায়ী এবং আনুষ্ঠানিক কাঠামোর ভিত্তিতে পরিচালিত। যেহেতু একটা আনুষ্ঠানিক সংগঠন, এটা সহজে ধ্বংস হয়ে যাচ্ছে না। আর সামাজিক সংগঠন অনেক সময় অস্থায়ী নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য প্রচলিত। হঠাৎ করে একটা অনুষ্ঠান হয়েছে, দরকার হয়েছে, ওটা চালু করলেন সংগঠনটা। অথবা আজকে করলেন, সবাই আসলেন, 10 জন একসাথে চায়ের আড্ডা দিলেন, পরের দিন আসলেন না। বা অফিস থেকে বললেন যে ঠিক আছে, সবাই আমরা এই একটার সময় সবাই চলে আসবা, যার যার ডিপার্টমেন্ট থেকে আমরা একসাথে আড্ডা দিব, আমরা নাস্তা করব, ঠিক আছে। এই যে আড্ডা দিলেন, এটা হলো অনানুষ্ঠানিক সংগঠন। এটা অনেকটা অস্থায়ী এবং নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য পরিচালিত। তাহলে আপনি কয়টা লিখবেন? পার্থক্য 3, 4, 5, 6, 7, 7টা। 8 মার্কের জন্য 7টা, 8টা পার্থক্য। 8টাই লিখতে পারেন, কোনো কথা নেই, কারণ পার্থক্য অনেক সময় উপাদান পাওয়া যায় না। 8টা পার্থক্য লেখার উপাদান পাওয়া যায় না, এই জন্য 6টা 7টা যা পাবেন তাতে 8 মার্কের উপযোগী হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে সংগঠন কাকে বলে এবং আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সংগঠনের যে পার্থক্য, আপনারা বলেন তো, লিখতে পারবেন না? এই সবটি আনুষ্ঠানিক পার্থক্য তুলে ধরেছে। একটা উপসংহার লিখতে হয় না, তাই লিখছি। তা মোটামুটি এই প্রশ্নটা সবার হবে না? আচ্ছা, এবার আর একটা প্রশ্ন করবো। দেখেন, ব্যবস্থাপকীয় দক্ষতা, ব্যবস্থাপকীয় দক্ষতা, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে 7টা আছে না, 7টাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু আপনার 7টা পড়তে হবে না। আপনি এখান থেকে 3টা 4টা বা সর্বোচ্চ 5টা, 3টা 4টা পড়লে হয়ে যায়। এবার দেখেন ব্যবস্থাপকীয় দক্ষতা সমূহ। এখন দক্ষতা যদি আসে, এই চিত্রটা আপনাকে যদি বলে তাহলে দিবেন, যদি না বলে তারপরও দিবেন, অনেক সময় বলতে পারে। তাহলে এখানে ব্যবস্থাপকের দক্ষতার সময় বর্ণনা করো। এখানে দক্ষতা কয়টা? দক্ষতা 4টা। যত দক্ষতাই ব্যবস্থাপকের থাকুক না কেন, সব দক্ষতার মূল কথা হলো এই 4টাই দক্ষতা মেইন। হ্যাঁ, এই 4টাই চিত্রে আছে, এই চিত্রটা আপনি দিবেন। এখানে ব্যবস্থাপক আর 4দিকে 4টা, ঠিক আছে। এবার আমরা পড়ি, তাহলে দেখেন ব্যবস্থাপকের দক্ষতা সমূহ। ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক না কেন, একজন সফল ব্যবস্থাপকের কতিপয় দক্ষতা থাকা প্রয়োজন। গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ফলাফলের ভিত্তিতে নেতৃত্বের সফলতার জন্য 4 প্রকার দক্ষতা থাকা অপরিহার্য। ব্যবস্থাপকের সাফল্যের সাথে সংশ্লিষ্ট দক্ষতাসমূহ হলো, ব্যবসায়িক ক্ষেত্রে হোক অথবা অন্য যে কোনো ক্ষেত্রে হোক না কেন, একজন সফল ব্যবস্থাপকের অনেকগুলো দক্ষতা থাকা প্রয়োজন। গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ফলাফলের ভিত্তিতে নেতৃত্বের সফলতার জন্য কয় ধরনের দক্ষতা প্রয়োজন? 4 ধরনের দক্ষতা থাকা অপরিহার্য। নিচে দক্ষতাগুলো আলোচনা করা হলো। কারিগরি দক্ষতা, প্রথম নাম্বার কি? টেকনিক্যাল স্কিলস। হ্যাঁ, এটা আমরা পড়ি। কারিগরি দক্ষতা বলতে ব্যক্তির যে কোনো ধরনের প্রক্রিয়া বা কৌশল সম্পর্কিত জ্ঞান বা যোগ্যতাকে বোঝায়। উদাহরণস্বরূপ, হিসাব বিজ্ঞানী, প্রকৌশলী, টাইপিস্ট এবং সুতারের কথা বলা যায়। এসব পেশাদার ব্যক্তিদের অর্জিত জ্ঞান, দক্ষতা এবং যোগ্যতাকে কারিগরি দক্ষতা বলা হয়। এখানে একটা বাক্য খুব ইম্পর্টেন্ট অন্য একটা প্রশ্নের ক্ষেত্রে, সেটা আপনাদের পরে বলে দিব। এই দক্ষতাগুলো অপারেটিং লেভেলে খুবই গুরুত্বপূর্ণ। কারিগরি দক্ষতা, যিনি মেশিন অপারেট করতেছেন তার কিন্তু বেশি দরকার। কারিগরি দক্ষতা এই ম্যানেজারের কিন্তু, হেড ম্যানেজার যিনি, ওনার কিন্তু দরকার নাই। বা উনি হয়তো জানেন, না জানলে উনি ভুল ধরতে পারবেন না, জানতে হবে, কিন্তু পুরোপুরি দরকার নাই। সেজন্য এখানে বলা হয়েছে এই দক্ষতাগুলো অপারেটিং লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনার সর্বনিম্ন পর্যায়ে, অর্থাৎ যারা সরাসরি সুপারভাইজার অথবা, যেহেতু সুপারভাইজার নিচে তো আর ব্যবস্থাপক হয় না, শ্রমিক। হ্যাঁ, তাহলে শ্রমিক না, এখানে আমরা সুপারভাইজারদের জানা দরকার। উনি একেবারে সরাসরি একজন শ্রমিকের হাত থেকে কাজ নিয়ে যাতে কাজ করতে পারেন, তার জন্য ওনার জানা দরকার। আর অপারেটিং লেভেলের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তার মানে
টপ লেভেলের জন্য এটা গুরুত্বটা কম। কারিগরি দক্ষতা আপনি কি লিখবেন তাহলে এখানে? সংজ্ঞাটা লিখবেন, উদাহরণ দিবেন এবং এই বাক্যটা লিখবেন, লাস্টের বাক্যটা। ক্লিয়ার? অতিরিক্ত কথা নাই। চিত্রটা আপনি দিবেন প্রথমে, শেষে, মাঝে, যেখানে দেন দিবেন। এরপরে আছে মানবীয় সম্পর্ক দক্ষতা। এই ধরনের দক্ষতা কার দরকার আমরা পড়বো, দেখেন। এ ধরনের দক্ষতা বলতে সহকর্মীর সাথে কার্যকরভাবে কাজ করার এবং গ্রুপ ওয়ার্ক সম্পাদনের যোগ্যতাকে বোঝানো হয়। সহকর্মীর সাথে কার্যকরভাবে কাজ করার এবং গ্রুপ ওয়ার্ক সম্পাদনের যোগ্যতাকে বোঝানো হয়। উচ্চপদস্থ কর্মকর্তা নিম্নপদস্থ লোকদের প্রতি কতটা মানবিক আচরণ করবেন সেটা অবশ্যই ব্যবস্থাপকের দক্ষতা। এখানে প্রথম বাক্যটা দিলেও হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য এ ধরনের দক্ষতা খুবই প্রয়োজন, না হলে মানবীয় আচরণের অভাবে কর্মীরা কাজে উৎসাহী হবে না। একজন সুপারভাইজারের থেকেও টিম লিডার বা টিম লিডারের থেকেও যে হায়ার অথরিটি আছে তাদের মানবীয় সম্পর্ক দক্ষতাটা খুবই জরুরি। ক্লিয়ার? এইটা কাজ যিনি করাবেন সুপারভাইজার তার একটু কম থাকলেও হবে, কারণ তার যদি মানবীয় দক্ষতা বেশি থাকে তাহলে সে সবাইকে ছুটি দিয়ে বসে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম ভিতরে কি লিখবো? এবার যদি অনুধাবন দক্ষতাটা পড়ি, একজন ব্যবস্থাপকের সাংগঠনিক বিষয়াদির বিভিন্ন দিক সঠিকভাবে হৃদয়ঙ্গম করার ক্ষমতাই হল অনুধাবন দক্ষতা। এরূপ দক্ষতা ব্যবস্থাপকের চিন্তন শক্তির উপর নির্ভর করে। ব্যবস্থাপক এমন দক্ষতা দিয়ে সহজেই বুঝতে পারেন যে সংগঠনে কোথায় কি হচ্ছে, কিভাবে কি হতে হবে এবং বাইরের জগতের সাথে তেমন সম্পর্ক প্রয়োজন, বর্তমানে কিরূপ আছে। ঠিক আছে? এই কথাটাই এখানে আপনার অনুধাবন দক্ষতাটা কার দরকার? হায়ার লেভেলের অথরিটির অনুধাবন দক্ষতাটা বেশি দরকার, কারণ যেহেতু তারা নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে থাকে। তাহলে অনুধাবন দক্ষতার ক্ষেত্রে আপনি কি লিখবেন? একজন ব্যবস্থাপকের সাংগঠনিক বিষয়াদির বিভিন্ন দিক সঠিকভাবে হৃদয়ঙ্গম করার ক্ষমতা হলো তার অনুধাবন দক্ষতা। এই দক্ষতা ব্যবস্থাপকের চিন্তন শক্তির উপর নির্ভর করে। এটা থাকলে উনি বুঝতে পারেন যে কিভাবে সংগঠন পরিচালিত হচ্ছে, বহির্জগতের সাথে সংগঠনের সম্পর্ক কিরূপ থাকা প্রয়োজন, বর্তমানে কিরূপ আছে, এগুলোর মধ্যে তিনি একটা সামঞ্জস্য বিধান করতে পারবেন এর মাধ্যমে। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি সমস্যার নির্ণয়ন ক্ষমতা। ডাক্তার যেমন রোগীর লক্ষণ বিশ্লেষণ করে রোগ নির্ণয় করেন, তেমনি একজন ব্যবস্থাপককেও প্রতিষ্ঠানের সমস্যাগুলি বিশ্লেষণ করে সমস্যার সমাধান দিতে হয়। তাই ব্যবস্থাপকের সমস্যা নির্ণয়ন ক্ষমতা থাকা অপরিহার্য। যে কোনো সমস্যা পড়লে যদি সমাধান করতে না পারেন তাহলে আপনি ভালো ব্যবস্থাপক হতে পারবেন না। ডাক্তার যেমন রোগীর লক্ষণ দেখে রোগ নির্ণয় করেন, তেমনি একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের সমস্যাগুলি বিশ্লেষণ করে সমস্যা দিতে হয়। তাই ব্যবস্থাপকের সমস্যা নির্ণয় ক্ষমতা থাকা অপরিহার্য। সিম্পল কথা। তাহলে আমরা 4টা কথা লিখবো, চিত্র দিব, আমাদের ভূমিকা দিব, ছোট্ট করে একটা উপসংহার দিব। তাহলে আমাদের এই প্রশ্ন শেষ। আপনারা আশা করি বুঝতে পারছেন। কয়েকবার পড়বেন বাসায়। এরপর এখানে কি আছে? আধুনিক বিশ্বে একজন ব্যবস্থাপকের ব্যবস্থাপকীয় দক্ষতার আরো বহু দিক রয়েছে। এই দেখেন সুন্দর একটা উপসংহার। আরো বহু দিক আছে, শুধু কি 4টা না। কেননা বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতামূলক বিশ্বের প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে হলে দক্ষ বহুমুখী কর্মযোগী হতে হবে। কেউ যদি ভাবে শুধু চেষ্টা, তা না। এটা হলো মৌলিক দক্ষতা। হ্যাঁ, আরো দরকার উপসংহার মানে কি? একটু বাড়তি কথা বলবেন না? আরো দরকার। বিশ্বায়নের এই যুগে আরো থাকতে হবে, তা না হলে টিকতে পারবেন না ব্যবস্থাপক। তারপরে উপরোক্ত 4টি মৌলিক দক্ষতা একজন ব্যবস্থাপকের মধ্যে অবশ্যই থাকা চাই। আচ্ছা, আজকে আমরা 3টা প্রশ্ন পড়লাম। এই 3টা প্রশ্ন আপনাদের নবম ব্যাচে লেখা, দশম ব্যাচে যারা আছেন তাদের লেখা লাগবে। দশম ব্যাচে না আসলে নবম ব্যাচে আসবে। মানে আপনার লেখা লাগতেই পারে, পরীক্ষা আসতেই পারে। ঠিক আছে? নোটে কোনো অপ্রয়োজনীয় ইয়া নাই। আমি যা পড়াবো অপ্রয়োজনীয় কিছু না। ঘুরে ফিরে আপনার না আসলে পরের ব্যাচে আসবে। কিন্তু আপনি কোনটা পড়বেন? আপনার জন্য যে সাজেশন তৈরি করতেছি দশম ব্যাচে, আপনি সেটা দেখে পড়বেন। ঠিক আছে? 11তম ব্যাচের জন্য সাজেশন হবে, সেটা দেখে পড়বেন। আপনার তখন দেখবেন কমে যাবে। 6টা অধ্যায় পড়লেন, 4টা করে প্রশ্ন, 4 × 24, 5টা করে পড়লেন। ঠিক আছে? 20-25টা প্রশ্ন পড়লে 30টা প্রশ্ন পড়বেন, কিন্তু কোনটা খুব টেকনিক্যালি বাছাই করতে, তা না হলে আবার সমস্যা। প্রশ্ন তো সবসময় একরকম হয় না। ফার্স্ট সেমিস্টারে একটু সহজ হয় প্রশ্ন, সেকেন্ডে গিয়ে কিন্তু আর ওই পিছনের থেকে সব এসে যায়, এই ধারণা কিন্তু সেকেন্ড থার্ড সেমিস্টারে হবে না। ঠিক আছে? এই জন্য পড়াশোনা করতে হবে। তাহলে আমরা 2টা প্রশ্ন কিন্তু পড়ে ফেলছি। এখন দেখেন আমাদের প্রশ্ন কিন্তু নাই। দেখেন এই যে 3 নম্বর প্রশ্নটা আমি যদি একটু দেখাই আপনাদের, 3 নম্বর প্রশ্নটা কেন, কিভাবে আপনি বুঝবেন কিভাবে? দেখেন, ব্যবস্থাপনার কার্যাবলী যদি আসে, আপনি এই 4টা কথাই লিখবেন। ক্লিয়ার? যদি কার্যাবলী না এসে আসে, ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া ব্যাখ্যা করো, তা আপনি ভাবেন হায় রে কার্যাবলী পড়ছি কিন্তু আলামিন ভাই তো প্রক্রিয়া সাজেশনে দেয় নাই, তাহলে এটা আবার কোত্থেকে আসলো? এই 4টা কার্যাবলীর যে চক্রাকার প্রক্রিয়া, এটাই হলো প্রক্রিয়া। যদি আসে ব্যবস্থাপনার প্রক্রিয়ার আন্তঃক্রিয়াশীল প্রকৃতি চিত্রের সাথে দেখা, এই যে আন্তঃক্রিয়াশীল প্রকৃতি দেখাইছে না, একটা থেকে একটা আইছে না,
চিত্রের সাহায্যে দেখাও। এগুলো কিন্তু আমি নিজের থেকে বানাই লিখিনি, এগুলো বিভিন্ন বছরে এইভাবে আসছে। কাজে আপনাদের একসাথে করে দিছি। একজন ব্যবস্থাপক, আরেকটা আসছে, একজন ব্যবস্থাপক যেই স্তরে কাজ করুক না কেন তাকে কিছু মুখ্য ভূমিকা পালন করতে হয়। সুপারভাইজার, হ্যাঁ, একবারে হায়ার লেভেলের যারা বসে আছে ডিরেক্টর, তারাও কিন্তু ব্যবস্থাপক। হ্যাঁ, তাহলে টিম লিডার উনিও ব্যবস্থাপক। তাহলে বুঝতে হবে যে যেই স্তরে একজন ব্যবস্থাপক কাজ করুক না তাকে মুখ্য ভূমিকা পালন করতে, সেই মুখ্য ভূমিকা এলে চারটা। এটাও একই প্রশ্ন। আরেকটা হলো ব্যবস্থাপকের বিভিন্ন ভূমিকার প্রেক্ষাপটে উক্তিটি যথার্থ আলোচনা করে। এটা বোধহয় অষ্টম ব্যাচে এভাবে আসছিল আমাদের। ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে একই প্রশ্ন বিভিন্ন ভাবে আসে। আপনি যেভাবে কার্যাবলী আসলে চিত্রটা দিয়ে দেবেন। চিত্র লিখতে পারলে বেশি মার্কস। ঠিক আছে, ভালো মার্কস পাওয়ার জন্য এগুলো লিখতে হবে। এখন একটা কথা, যদি প্রক্রিয়া বলে আন্তঃক্রিয়াশীল ব্যবস্থাপকের প্রক্রিয়া লিখ অথবা আন্তঃক্রিয়াশীল প্রকৃতি, মানে এই যে এই শব্দ দুটো যদি থাকে, এখানে দেখেন দুইটা প্যারাগ্রাফ কেন ভূমিকায়। যদি কার্যাবলী আসে তাহলে প্রথম ভূমিকাটা দিলেন। যদি এই চক্র প্রক্রিয়ার কথা বলেন তাহলে এই কথাটা লিখবেন যে উক্ত কাজগুলোর প্রেক্ষাপট ব্যবস্থাপনাকে একটি প্রক্রিয়া হিসেবে উক্ত বলে চারটা অভিহিত করে। সাধারণভাবে প্রক্রিয়া বা প্রসেস হলো কোনো কাজ করা সংবদ্ধ সিস্টেমেটিক ওয়ে অফ দা ডুইং থিংস। ব্যবস্থাপনাকে প্রক্রিয়া বলা হয় এই জন্য যে সব ব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কতিপয় পারস্পরিক সম্পর্কযুক্ত কাজে নিয়োজিত থাকেন। এখানে প্রশ্ন যদি এরকম হয় কেন ব্যবস্থাপনার কাজকে প্রক্রিয়া বলা হয়, আন্তঃক্রিয়াশীল প্রকৃতি, তখন এই প্যারাগ্রাফটা দিয়েই আপনি ভূমিকা দিবেন। ঠিক আছে, আর এটা দিবেন না। আমার কথা কি বুঝতে পারছি? দুইটা প্যারাগ্রাফ দিতে পারো, সময় থাকবে না। তাহলে একটা প্রশ্ন দিয়ে আপনি সব কিন্তু বানাইলেন। আর যদি একটু বুঝতে সমস্যা হয়, এরকম কিন্তু বহু প্রশ্ন বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন সাবজেক্টে আছে। এটা তো মৌলিক বিষয়, কিন্তু আমরা যখন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পড়বো, যখন আমরা ম্যানেজারিয়াল ইকোনমিক্স পড়বো, কর্পোরেট ফাইন্যান্স পড়বো, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং পড়বো, তখন কিন্তু আমরা এগুলো বুঝতে হবে যে একটা প্রশ্ন ঘুরাই দিতে পারলাম না। এই যে সাংগঠনিক আচরণের এই যেটা শুরু করছি গত শুক্রবারে, নবম ব্যাচের ভাবুন এটা পরীক্ষা দিলেন, অনেকের ভাই পরীক্ষা ভালো হয়নি। তা বললাম কেন, সাজেশন থেকে তো সব আসছে, শুধুমাত্র নবম ব্যাচের প্রশ্ন, অষ্টম ব্যাচের প্রশ্ন কয়েকটা আসছে যেগুলো হয়তো আপনারা ভাবছেন যে আসবে না, কেবলই পিছনের ব্যাচটা ওটা থেকে আসছে। এখন তো রিপিট তো হয় 30% 20% রিপিট হয় প্রতি বছর। ঠিক আছে, রিপিট হইতে পারে, এই জন্য দেখে যাবেন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো কোনো বছর হয় না, এবার হচ্ছে। ঠিক আছে, এবার সব হচ্ছে, আমাদেরও হচ্ছে। তাহলে আপনাকে এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। আজকে তৃতীয় প্রশ্নটা 3 নাম্বার প্রশ্নটা আমি আজকে পড়ালাম না আপনাদের। 3 নাম্বার প্রশ্নটা একটা প্রশ্ন বলে কতগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনাদের বোঝাই দিলাম। ইনশাল্লাহ কালকে পড়াবো। তারপরে যা যা আছে সাংগঠনিক অধ্যয়নের গুরুত্ব এটা পড়াবো। মোটামুটি এই প্রথম অধ্যায়ে কিন্তু অল্প কিছু প্রশ্ন, এই যে একটা জিনিস আছে, এই চিত্রটা দিবেন, অল্প কিছু প্রশ্ন পড়লে আপনি সহজেই শেষ করতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা দ্বিতীয় অধ্যায় পড়বো। দ্বিতীয় অধ্যায় অনেক প্রশ্ন, এই প্রশ্নের উত্তর বইতে নাই, এটা 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 আছে, এগুলো আছে। এই 5টা প্রশ্ন কিন্তু নাই, প্রত্যেক বছর ঘুরে ফিরে এগুলো কিন্তু আসে। এই প্রশ্নের উত্তরগুলো নাই, তবে বইতে এই বিষয় সম্পর্কে তো আছে, ব্যক্তির আচরণ সম্পর্কে আছে, কিন্তু নাই, উত্তর নাই। তাহলে তার মানে কি, উত্তর নাই, উত্তর বানাই নিতে হবে। কিন্তু আপনি যে পারবেন না বা বই থেকে দেন কথা তো বলতে পারবেন না। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক 9:30 বেজে গেছে। মোটামুটি আমরা 30 মিনিটে অনেক পড়লাম। ঠিক আছে, ইনশাল্লাহ আবার কালকের পরের দিন আবার বলবো। আপনারা সবাই থাকবেন। ঠিক আছে, একটু বোধহয় পরিসংখ্যান ক্লাসে বেশি উপস্থিতি থাকে, অন্য সাবজেক্টে একটু কমে যায়। ঠিক আছে, এটা মনে করার কারণ হলো যে পরিসংখ্যানটা একটু জটিল, বা এটা একটু পড়ি, বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অ্যাডভান্স অ্যাকাউন্টিং একটু পড়ি, এই সাংগঠনিক আচরণ তো পারবো। ঠিক আছে, এই পারবো চিন্তা করার কারণে অনেক বড় বড় মানে কর্মকর্তা মৌলিক ব্যবস্থাপনা ফেলে উনি পারবেন ভাবছে, কিন্তু উনি লিখতে পারে নাই। ঠিক আছে, এই জন্য ভাই সবার কিন্তু একটু সবকিছু সবসময় পড়তে হবে। আর পড়লে একটা জিনিস কি, অনেক কিছু শেখার আছে। আমরা হয়তো হিসাব কমার্স ব্যাকগ্রাউন্ডের যদি কেউ না থেকে থাকে এখানে, সে পড়বেন আর ভাববেন হাই কি লেখা, কত সুন্দর জিনিস লেখা। বইতে কিন্তু অনেক বড় 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 প্রফেসর বই লিখছে। ঠিক আছে, কাজে এখানে পড়লে আমাদের অনেক সময় অনেক কিছু জানা যায়, ভালো ম্যানেজার হইতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আমার অপারেশনাল ম্যানেজমেন্ট যে বইটা ওপেন থেকে দেয় নাই, বইটা আমি লেখার পর একটা কথা যদি আপনাদের বলি, আমার এই বইটা কিন্তু আমি যে কোম্পানিতে চাকরি করতাম, মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেখানকার ম্যানেজার উনি কিন্তু আমার বইটা নিছে, এবং নিয়ে উনি পড়ছে, নিশ্চয়ই পড়ছে, তা না হলে উনি নিবে কেন। তা উনিও শিখে, উনিও পড়ে। বিদেশি কোম্পানির ম্যানেজার তো বুঝে নিত তার অবস্থানটা কোথায়। তো এই কারণে বললাম যে আমাদের কিন্তু পড়ার কোনো শেষ নেই, ঘাটাঘাটি করার কোনো
শেষ নাই। আমরা একটু পড়বো, খালি পাস করার চিন্তা করলে হবে না। যে পাস করব কিভাবে, আপনি ফেসবুক না চালিয়ে আপনি বইটা পড়েন, এটা আপনার কাজে দিবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার এই সাংগঠনিক আচরণে চলে আসবো। 2-3টা ক্লাস করলে সাংগঠনিক আচরণ শেষ, আমরা আরেক সাবজেক্টে চলে যাবো। আপনি ধারাবাহিকতা বজায় রাখলে সপ্তাহে 3 দিন 30 মিনিট ক্লাস করে আপনার সমস্ত বই শেষ হয়ে যাবে। আর যদি আপনি ধারাবাহিকতা বজায় না রাখেন, এই যে খালেদ ভাইয়ের মতো, অল্পনা আপার মতন যদি ক্লাসে না থাকেন, ওনাদের মতন যদি থাকেন, তাহলে ওনাদের সাথে কতবার ওনাদের বই শেষ হতে ঠিক নাই। ঠিক আছে? আরেকজন আছে যশোরের, উনি ব্যবসা করেন, মোস্ট সিনিয়র। উনি ফার্স্ট সেমিস্টারের বই শেষ করে সেকেন্ড সেমিস্টারের বই শেষ করে ফেলছে আমাদের সাথে থেকে, কিন্তু ওনার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কেবল হচ্ছে। তো এইভাবে উৎসাহ নিয়ে থাকলে আমাদের ভালো উপকারে আসবে ক্লাসগুলো। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।